সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে গণভোট হবে কিনা, ওই এনসিপি শাপলা প্রতীক পাবে কিনা, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে, মামলা অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়েও অনেক ব্যস্ততা ছিল, বিভিন্ন মহলের সংবাদ মাধ্যমগুলোর গণমাধ্যমগুলো এগুলি নিয়ে নিউজ করছে। এর ফাঁকে আরেকটা প্রশ্ন, ফেব্রুয়ারির যে ইলেকশনটা ঘোষণা করা হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলি মানে প্রধানত বিএনপি এবং জামাত, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এরাই তো প্রধান দল, এদের কি অবস্থা, এরা কোন পর্যায়ে রয়েছে। যেটা বিষয়টা হয়েছে সেটা হলো যে জামাত এখানে বিএনপি নিজেই স্বীকার করছে জামাত এখানে অনেকটা এগিয়ে আছে কোন অর্থে, প্রস্তুতি অর্থে। 1 বছর আগে থেকে তাদের আসনগুলিতে বাংলাদেশের সমস্ত জায়গাতেই তাদের প্রার্থী নির্ধারিত। তারা কতটা আসন পাবে, নির্বাচনে কেমন করবে সেটা ভিন্ন আলোচনা। মূল বিষয় যেটা, এটা বাস্তবতা, সেটা হচ্ছে সব জায়গাতেই তাদের প্রার্থী নির্ধারিত এবং সেই প্রার্থীকে কেন্দ্র করে তারা গণসংযোগ কর্মসূচি দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে। তারা ঘরে ঘরে যাচ্ছে, মানুষের সাথে কথা বলতেছে, এগুলির প্রস্তুতি তাদের বহু আগের থেকে। সম্প্রতি এটাতে জয়েন করেছে বিএনপি, গণসংযোগ বাড়িয়ে দিয়েছে এবং একটা কৌশলগত অবস্থান নিচ্ছে। সেটা হলো যে প্রার্থী এখনো নির্ধারিত হয় নাই, ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। ধানের শীষকে ভোট দেন, ধানের শীষের সঙ্গে থাকেন, প্রার্থী যে হবে সে তো হবেই, সুতরাং ধানের শীষের পক্ষে থাকেন, এই ধরনের প্রচারণাটা তারা চালু করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো আসলে ব্যক্তি নির্ভর, তারা তো আসলে বুঝতে চায় যে আপনাদের প্রার্থীটা কে, এবং একটা সমালোচনা চলে আসে যে আপনারা এখনো প্রার্থী ঠিক করতে পারেন নাই, তাহলে ধানের শীষের ভোট চাচ্ছেন, ঠিক আছে, ধানের শীষের হয়ে দাঁড়াবে কে, এই প্রসঙ্গটা চলে আসে। তো যাই হোক, এটা বিএনপির কৌশল হতে পারে, তারা হয়তো ভাবতেছে যে যেহেতু আমরা প্রার্থী এখনই ঠিক করতেছি না, যারা উৎসাহী আছে তাদের সবাইকে মাঠে নামিয়ে দিলাম, প্রচারণাটা জোরদার হইলো, এটাও একটা কৌশল হতে পারে। এই কৌশলে শেষ পর্যন্ত সুফল পাওয়া যেতেও পারে, যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে ভিন্ন মত আছে। কেউ আর বলছেন এটা তো ভালোই, অসুবিধাটা কি, এরকম আলোচনা চলতেছে। সম্প্রতি একটা জিনিস হয়েছে যে একটা গণমাধ্যমে নিউজ হয়েছে যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝিকিরা মধ্যপাড়া গ্রামে, সেখানে দেখা গেছে যে ওইখানে গিয়ে সাংবাদিকরা গিয়ে দেখলেন কি যে ওইখানে বিএনপির এরা উঠান বৈঠক করতেছে, একটা বাসায় উঠান বৈঠক করতেছে। 50 জনের মতো বিএনপি কর্মী সেখানে জড়ো হয়েছেন এবং সেখানে বিএনপির যে 31 দফা সম্বলিত যে লিফলেট আছে সবার কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। এই একই সময়ে যেটা হচ্ছে সেটা হলো যে জামাত সেখানে কি করতেছে, উল্লাপাড়া করতিয়া নদীর পারে তারা নৌকা বাইচ করতেছে। নৌকা বাইচের পাশে নদীর পারে মঞ্চ বানিয়ে ওইখানকার যিনি প্রার্থী, সেটা হচ্ছে যে রফিকুল ইসলাম খান, দলটির কেন্দ্রীয় নেতা, উনি দাঁড়িপাল্লা বাঙ্কায় ভোট চেয়ে স্লোগান দিচ্ছেন। আর সেখানে উল্লাপাড়া যে বিএনপির যে আহ্বায়ক আব্দুল রাজ্জাক উঠান বৈঠকে তিনি বলতেছেন যে উনি জানাইছেন যে এটা কৌশলগত ভাবে তৃণমূলের সব গ্রামে তারা ছোট ছোট সভা এবং গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে, সমস্ত ইউনিয়ন গ্রাম এটা কভার করতেছে। আর জামাতের এরা বলতেছে যে আমরা 1 বছর আগে প্রচারণা শুরু করছি, আমাদের প্রার্থী নির্ধারিত, আমরা এই প্রতিটি ঘরে ঘরে গেছি, একবার না বহুবার গেছি, আবারও যাবো, তাদের সাথে কানেক্টিভিটিটা বহু আগের থেকে এটা এখন প্রশ্নটা যেটা হয়েছে সেটা হলো যে আমরা তো নানা রকম আলোচনা টকশোতে বিভিন্ন রকমের কথাবার্তা বলি, অরিজিনালি বিষয়টা হচ্ছে সেটা হলো যে এই জামাতকে এবারের সামনে যে ইলেকশনটা আসতেছে, নির্বাচনটা, সেখানে বিএনপির জন্য আসলে একটা চ্যালেঞ্জ জানাইতে পারবেন, মানে এককভাবে সরকার গঠনের 151টা 150-এর উপরে আসন পাওয়া বা 2/3 আসনে জয়ী হওয়া, এটা কি তাদের পক্ষে সম্ভব হবে? 2/3 কথাটা বলা হচ্ছে যে কোনো আইন পরিবর্তন করতে গেলে 2/3 ভোট পেতে হয় সংসদে, আর সরকার গঠন করতে গেলে তো ওই যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হয়, 300 আসনের মধ্যে 151টা আসন পেতে হয়, এটা দর্শক আপনারা জানেন। তো এটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে জামাত আসলে কতটা বড় চ্যালেঞ্জ এর জন্য, বিএনপির জন্য। বিএনপি বলতেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জামাতকে আমরা বড় একটা চ্যালেঞ্জ বলে মনে করি না। ওনার কথাবার্তা এরকমই বিষয়টা আসছে। এটা হলো জামাতের অতীত ইতিহাস দেখে উনি বলতেছেন। কিন্তু জামাতের কথা হলো যে মানুষ তো পরিবর্তনের পক্ষে চলে আসছে, বিএনপি শাসন তো
মানুষ দেখছে। এটা ওই সিরাজগঞ্জের যেখানকার কথাটা বলা হয়েছে সেখানকার যিনি আমির উনিও বলছেন যে মানুষ তো অলরেডি দেখছে। এবং আরেকটা কারণ উনি উল্লেখ করছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ দর্শক, সেটা হলো যে গত বছরের 5ই আগস্টের পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের যে লোকজন আছে তারা কিন্তু নানাভাবে নিগৃহীত হয়েছে, এবং সেটা হয়েছে আমাদের দ্বারা না, সেটা হয়েছে বিএনপির দ্বারা। সুতরাং আওয়ামী লীগের যারা ভোটার, আওয়ামী লীগ তো নির্বাচনে যদি না আসে, নির্বাচন যদি না করতে পারে, তাহলে এই ভোটটা এই জামাত পাবে, এরকম আশাবাদ তারা জানাইছে। কেউ কেউ হয়তো উনি বলছেন যে আওয়ামী লীগের কোনো ভোটার হয়তো বা ইলেকশনে অংশ নেবে না, ভোট দেবে না, কিন্তু যারা ভোট দিবে তারা জামাতকে ভোট দিবে যোগ্য প্রার্থী হিসেবে, বা আমরা তো ওই ধরনের আচরণ করি না, নিয়মতান্ত্রিক ভাবে চলি। এদিকে বিএনপির কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা মানে রাজনীতির যে মূল জায়গা, সেই জায়গা তো আমরা আর আওয়ামী লীগে, এই ধরনের কথার ভাবটা এরকম। তো সুতরাং তারা এখন যেহেতু তারা নাই, সুতরাং তারা বিএনপিকে ভোট দিবে। তবে একটা নিরপেক্ষ বিশ্লেষণে যেটা মনে হয় সেটা হলো যে হয়তো বা কেস টু কেস, এটা পেয়ার পদ্ধতি নিয়ে জামাত ব্যস্ত থাকলেও আসলে তারা তো এরকম বলে নাই যে পেয়ার পদ্ধতি না হইলে তারা নির্বাচনে অংশ নেবে না, নির্বাচনে তারা অংশ নেবে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে সেটা হলো যে 300 আসনে আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে ওই আসন টু আসন প্রার্থী অনুযায়ী হয়তো বা আওয়ামী লীগের ভোটাররা সিদ্ধান্ত নিতে পারেন কাকে দিয়ে কাজ হবে, কাকে দিয়ে ভোট কাকে পাওয়া যাবে। তবে এর মধ্যে ইলেকশনের সমীকরণের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যারা আসলে দুদুল্যমান ভোটার, যারা ফ্লোটিং ভোটার, যারা কোনো নির্দিষ্ট দলের সমর্থক নয়, বিশেষ করে যেমন একটা বিপুল পরিমাণ তরুণ ভোটার কিন্তু আছে এবং মহিলা ভোটার, এদের মন বোঝাটা কিন্তু একটু কষ্ট। পুরুষ ভোটার যারা থাকেন তারা যেন বাজারে টাজারে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেন, উচ্চকিত থাকেন, মিছিল করেন, মিটিং করেন, কেউ বিএনপির পক্ষে, কেউ জামাতের পক্ষে, এরকমই তো হয়। আওয়ামী লীগের পক্ষে কেউ থাকেন যদি আওয়ামী লীগের ইলেকশনে অংশ নিত, এটা মনে হয়। কিন্তু আসলে এই যে মহিলা ভোটার, এগুলি নীরব ভোটার, আর যে জেনজি যারা নতুন ভোটার, তাদের সিদ্ধান্তের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এই জায়গাতেই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করতেছেন জামাতের সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেছে। সেই আগের দিনের কথা চিন্তা করে ওইভাবে আসলে বিএনপি যদি ভাবে তাহলে সেটা মানে ভুল হবে। এই নতুন ভোটারদের কাছে পৌঁছানো, মহিলাদের কাছে পৌঁছানো, এরা কিন্তু কঠিন চিজ, এদেরকে বোঝানো খুব মুশকিল। আপনার কথা শুনবে, অনেক কিছু আপনি বলতে থাকবেন, তারা কিন্তু কোনো কমেন্ট করবে না। যেটা পুরুষরা যেরকম একটা কমেন্টস করে ফেলে, এক ধরনের সমর্থন দিয়ে ফেলে, বইলে ফেলে, সেগুলি এরা করবে না। এরা নীরব থাকবে এবং এরা এদের বিবেচনা অনুযায়ী ভোট দেবে। এই যে ফ্লোটিং ভোটার যারা বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন, মনে করেন তাদের ভোটটাই আসলে আগামী ইলেকশনটা, যদি অংশগ্রহণমূলক ফেয়ার ইলেকশন হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফ্লোটিং ভোটাররা একটা বড় ভূমিকা রাখবে। আর যদি মেকানিজম হয় তাহলে মেকানিজমে যারা এগিয়ে থাকবে তারাই এখানে পাশ করবে। এই হচ্ছে বিষয়। দর্শক, আপনারা কি মনে করবেন জানাবেন আমাদের মন্তব্যে। ধন্যবাদ এখনকার মতো।